নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনা নেতাজি গান্ধীজি বিরোধ, অর্থাৎ ত্রিপুরী সংকটের ফলে নেতাজি এবং গান্ধীজির মধ্যে যে মতাদর্শগত বিরোধিতার সৃষ্টি হয়েছিল তা এই ভিডিওর আলোচ্য বিষয়। 1937-এর পরবর্তীকালে কংগ্রেস রাজনীতিতে এক অভাবনীয় অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছিল। দক্ষিণপন্থী বনাম বামপন্থীদের এই সংঘাতের সূচনা হয়েছিল জওহরলাল নেহরু কংগ্রেসের নির্বাচনের সময় থেকে। হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হওয়ার পর নীতিগত দ্বন্দ্ব বৃদ্ধি পেতে থাকে। হরিপুরা কংগ্রেসের সময়টি ছিল বেশ গুরুত্বপূর্ণ। কংগ্রেসের বামপন্থী অংশকে সন্তুষ্ট করার জন্য গোঁড়া দক্ষিণপন্থীরা সুভাষচন্দ্রের মনোনয়ন মেনে নিয়েছিলেন। এই সময় ইউরোপে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গান্ধীজি যে কোনো মূল্যে কংগ্রেসের ঐক্য রক্ষার পরামর্শ দিলে তা কেউ অগ্রাহ্য করতে পারেনি। কিন্তু শীঘ্রই সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীজির ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। গান্ধী সুভাষ বিরোধ চূড়ান্ত আকার ধারণ করে 1939 খ্রিস্টাব্দের ত্রিপুরী অধিবেশনে। নাম্বুদ্রিপাদ, সন্ধ্যারাইয়া প্রমুখ বামপন্থী নেতাগণ সুভাষচন্দ্রকে সভাপতি পদে পুনর্নির্বাচনের প্রস্তাব তোলেন। কমিউনিস্ট পার্টির মুখপাত্র নিউজেও এই দাবি ওঠে। এই প্রয়াস গান্ধীবাদীদের কাছে অশনি সংকেত হয়ে ওঠে। সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য এই পদের প্রার্থী হলে গান্ধীজি তীব্র আপত্তি জানান। সুভাষচন্দ্র মনোনয়নপত্র জমা দিলে ত্রিপুরী সংকট আরও ঘনীভূত হয়। তারা বিকল্প প্রার্থী হিসেবে মৌলানা আজাদের নাম প্রস্তাব করেন, কিন্তু মৌলানা আজাদ প্রার্থী হতে আপত্তি জানালে পট্টভী সীতারাম মাইয়াকে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে স্থির করা হয়। এই ত্রিপুরী সংকটের কালে কংগ্রেসের নেতা বল্লভভাই প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রমুখ প্রবীণ নেতাগণ কংগ্রেসের ঐক্যের স্বার্থে সুভাষচন্দ্রকে প্রার্থীপদ প্রত্যাহারের অনুরোধ জানান, কিন্তু তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। ফলে শেষ পর্যন্ত সভাপতি পদে লড়াই অনিবার্য হয়ে ওঠে। ত্রিপুরী কংগ্রেসের জন্য সভাপতির পদের নির্বাচন অনুষ্ঠিত হলে সুভাষচন্দ্র বিপুল ভোটের ব্যবধানে সীতারাম মাইয়াকে পরাজিত করে নির্বাচনে জয়যুক্ত হন। ত্রিপুরী অধিবেশন চলাকালীন কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে। গান্ধীজি ও তাঁর অনুগামীরা সুভাষচন্দ্রের সঙ্গে সহযোগিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এমতাবস্থায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির 12 জন সদস্য একত্রে পদত্যাগ করেন এবং পরে পৃথকভাবে জওহরলাল নেহরুও পদত্যাগ করেন। সুভাষচন্দ্র মনে করেন এই মুহূর্তে ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা বৃহত্তর গণ আন্দোলন করা উচিত, কিন্তু গান্ধীজি ও তার অনুগামীরা মনে করেন এই মুহূর্তে দল একটা সংকটের মধ্য দিয়ে চলেছে, তাই এখন কোনো আন্দোলনের ডাক দেওয়া সম্ভব নয়। 1939 খ্রিস্টাব্দের 7ই মার্চ জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের এই অচলাবস্থা দূর করার জন্য গান্ধীজির হাতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয় এবং গান্ধীজির ইচ্ছায় সঙ্গে সঙ্গতি রেখে ওয়ার্কিং কমিটি গঠনের ডাক দেওয়া হয়। কিন্তু গান্ধীজি এই অধিবেশনে অনুপস্থিত ছিলেন। গান্ধীজি সুভাষচন্দ্রকে নিজ পছন্দ মতো কমিটি গঠনের পরামর্শ দেন, কিন্তু সুভাষচন্দ্র গান্ধীজির প্রস্তাবে রাজি হননি, কারণ তিনি জানতেন যে সংগঠন পরিচালনার ক্ষেত্রে গান্ধীজির নেতৃত্ব আবশ্যিক। গান্ধীজিও যখন নিজের সিদ্ধান্তে অটল থাকেন, এমতাবস্থায় সুভাষচন্দ্রের পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। সেজন্য 1939 খ্রিস্টাব্দের 29 এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদ থেকে স্থফা দেন এবং পরে নতুন সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সুভাষচন্দ্র ও নেহরু এরপর এই নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির পদ গ্রহণে অস্বীকৃত হন। এরপর 1939 সালের 3রা মে
সুভাষচন্দ্র তার অনুগামীদের নিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। সুভাষচন্দ্র নিজে এই দলের সভাপতি নির্বাচিত হন। ইতিমধ্যে কংগ্রেস দল থেকে তাকে বহিষ্কারও করা হয়। এরপর সুভাষচন্দ্র বিভিন্ন বামপন্থী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার জন্য জুন মাসে বামপন্থী সংহতি কমিটি গঠন করেন। বাংলার যুব সমাজের মধ্যে সুভাষচন্দ্রের ভাবমূর্তি সংগ্রামী নায়ক রূপে উজ্জ্বল হয়ে ওঠে। কংগ্রেস দল এরপর বিভক্ত হয়ে পড়ে। এইভাবে ত্রিপুরী কংগ্রেস থেকে জন্ম নেয় সংঘাত ও মতভেদ। দয়া করে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।